আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ ভারতের কাছে অনেক কিছু বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি। বিকেলে রংপুর কাউনিয়ায় জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির প্রথম দিনে এই কথা বলেন তিনি। 48 ঘন্টার এই কর্মসূচিতে তিস্তা পারে হাজার হাজার মানুষ অংশ নেন। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে বিএনপির 2 দিনের কর্মসূচির প্রথম দিন লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউনিয়া সহ মোট 11টি পয়েন্টে তিস্তা পারের হাজারো মানুষ দাবি আদায়ের লক্ষ্যে জড়ো হন। লালমনিরহাটের তিস্তার রেল সেতু এলাকা জনসমুদ্রে পরিণত হয়। 2 দিনের কর্মসূচি উপলক্ষে শত শত তাঁবু, প্যান্ডেল ও আলাদা আলাদা স্টেজ তৈরি করা হয়। দুপুরে সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছরের ব্যর্থতায় তিস্তাপাড়ের মানুষ বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। ভারতকে বাংলাদেশের বন্ধু হতে পানির ন্যায্য ইচ্ছা ও সীমান্ত হত্যা বন্ধ করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা মার্চ কর্মসূচির কথা স্মরণ করেন তিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জননেতা, তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য ইচ্ছার জন্য। আর আজকে আমাদের দুলু ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার 11টা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসলে তিস্তার পানির ন্যায্য ইচ্ছা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমি অধ্যাপক ইউনূসের কাছে আবেদন রাখব, একটি সুন্দর নির্বাচন দেন যেটা আপনি দিতে পারবেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনের কথা বাংলাদেশের পৃথিবীর সবাই যেন বুঝতে পারে। এবং এই হাসিনা, যার 2 হাতে রক্ত, সেই রক্ত নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যেন চিরতলে আর কোনোদিন না আসতে পারে। কর্মসূচিতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ভাওয়াইয়া গান, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা, এছাড়া সার্বিক বিষয়ে জানাবেন। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আমরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি। তিনি কিন্তু বলেছেন যে তিস্তার যে নদী রক্ষা আন্দোলনের যে দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন, এটির শেষ পর্যন্ত আসলে তারা আন্দোলনের সঙ্গে থাকবে না। যদি বলি আপনাকে যে বিগত স্বৈরাচার সরকারের যে এমপি মন্ত্রীরা বিভিন্ন সময় কিন্তু আমাদের তিস্তা তীরবর্তী মানুষের কাছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলে ভোট নিয়েছিলেন। সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা একদম নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তার উপরে আস্থা রেখে তিস্তা তীরবর্তী এলাকায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সমবেত হয়েছেন। আমরা দেখেছি তিস্তা নদী রক্ষা আন্দোলনের মাধ্যমে 11টি স্থানে তারা সমবেত হচ্ছেন। এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় তিস্তার চরে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে সাধারণ মানুষগুলো সমবেত হচ্ছেন। তাদের একটাই দাবি, আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং তিস্তার যে মেগা প্রকল্প সেটি বাস্তবায়ন।
আরো যদি আপনাকে জানাই যে এই কর্মসূচিকে গ্রহণ করে কিন্তু আজকে সারাদিন যে গ্রামীণ ঐতিহ্যবাহী যে খেলাধুলা হাডুডু খেলা, চেংটু পেন্টি সহ দাঁড়িয়া বান্দা সহ বিভিন্ন খেলাধুলা, ঘুড়ি উড়ানো, চকরচাল সহ বিভিন্ন খেলাধুলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে সারা রাত ব্যাপী। সাধারণ মানুষ কিন্তু এখানে থাকবে, শত শত তাঁবু এখানে আছে। এই তাঁবুর ভিতরে সাধারণ মানুষজন অবস্থান করবেন। ঠিক লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী প্রত্যেকটি এলাকায় মানুষজন থাকবে। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ। নয়ন, ধন্যবাদ আপনাকে। দেশকে স্থিতিশীল রাখতে হলে জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়ার আশঙ্কাও করেন তিনি। 24-এর ছাত্র জনতার আন্দোলনে আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। 24-এর ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় আহত নির্যাতিত ফটো সাংবাদিকদের সম্মান জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষের রাজনৈতিক ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। সংস্কারকে সার্থক করতে হলে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে করতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। গণ অভ্যুত্থানে আহত সব শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়াতে হলে রাষ্ট্রের নীতি প্রয়োজন বলেও মনে করেন তারেক রহমান। কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতিত। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ফ্যাসিবাদের বুলেটের কাছে হেরে যাওয়া ব্যালট আবারও শক্তিশালী হয়ে জনরায়ের অপেক্ষায়, এমনটাই মনে করছেন বিএনপি ও জামায়াতের নেতারা। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়েও বাড়ছে দ্বন্দ্ব। বিএনপি বলছে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি, আর জামায়াত বলছে সংস্কার না হলে নির্বাচনে প্রভাব খাটানোর ঝুঁকি থেকেই যাবে। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জাতীয় নির্বাচন প্রশ্নে এখন অনড় বিএনপি। দেশের অন্যতম শীর্ষ এই দলটি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারকে তাগাদা দিয়ে যাচ্ছে বারবার। সময় নিয়ে গড়িমসি করলেও শেষে সরকারও আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে এমন আভাস দিয়েছেন। তাই দ্রুত রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন আদায় করতে সরকারকে কৌশলে চাপে রাখতে চায় দলটি। এরই মধ্যে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই। বিএনপির তৃণমূলের নেতারা বলছে পুরো জাতি এখন মুখিয়ে আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায়। জনগণকে ভোট কেন্দ্রে কিভাবে নেওয়া যায় অথবা কি করা যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের বুঝিয়ে নিয়ে আমরা যাতে করতে পারি, আর এটার জন্য আমরা ইমিডিয়েটলি একটা রোড ম্যাপ চাচ্ছি। চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। সেই লক্ষ্যে সারা দেশে চলছে জনসমর্থন বাড়ানোর সভা সমাবেশ। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে মাথাচাড়া দেবে অপশক্তি, ঝুঁকিতে পড়তে পারে গণতন্ত্র। যত বেশি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় নেবেন তত বেশি ফেসিবাদের দোসররা এখানে অস্থিতিশীলতা সৃষ্টির একটা সুযোগ নেবে। যে আশ্বাস দিয়েছেন যে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সমস্ত কার্যক্রম শুরু করছি, আলাপ আলোচনায় তাই আমাদের মনে হয়েছে। এবং এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ক্ষমতা আমরা উপনীত হতে পারবো সেই সম্পর্কে আমাদের একটি কমিটমেন্ট থাকবে, প্রতিশ্রুতি থাকবে, অঙ্গীকার থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটার রিফ্লেকশন হবে, প্রতিফলন হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার দল। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার না হলে সংকট কাটবে না বলেও শঙ্কা তার। শঙ্কা নিশ্চয়ই আছে, কারণ নির্বাচনের যে কালো টাকা, পেশি শক্তি, অপশক্তি, ফ্যাসিস্ট যারা এই 14-15 বছরে 3টা নির্বাচনে ডামি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা করেছে, চলে গেলেও সেই চরিত্রের লোক কিন্তু বাংলাদেশে বিদ্যমান, সব তো দেশ ছেড়ে যায়নি। এই জন্য আমরা বলছি যে সিস্টেমটা অন্তত এমন হোক রিফর্মের মধ্য দিয়ে যে সে নির্বাচনে তার পছন্দ মতো প্রার্থীকে সে যেন ভোট দিতে পারে। দিনক্ষণ ডেট একেবারেই কড়ায় নির্দিষ্ট করে দেওয়াটাকে আমরা খুব
যৌক্তিক বা সমীচীন মনে করি না। নির্বাচনী লড়াইয়ে নানা সমীকরণ আর ভোটের রসায়ন বুঝে শক্তিশালী দল হিসেবে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান দলটির এই নেতা। ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। যত নতুন দল আসবে সব দলকেই স্বাগত জানাবে বিএনপি, তবে ক্ষমতা দখলের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচনের টালবাহানায় জাতীয় নির্বাচন প্রক্রিয়া দূরে রাখলে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত বাংলাদেশ জন অধিকার পার্টির 7ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, ধৈর্যের সীমার মধ্যে নির্বাচন দেয়া না হলে অন্তর্বর্তী সরকার মানুষের সমর্থন ধরে রাখতে পারবে না। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আমাদের পক্ষ থেকে তো আনন্দের বিষয় যে একটি গণতান্ত্রিক পরিবেশে নতুন নতুন দল আসছে এবং ছাত্রদের 2-3টা দল আসছে, আরো যদি 2-3টা দল আসে সবাইকে স্বাগত জানাবো আমরা। পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি ক্ষমতা দখল করার চিন্তা করা হয় সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না, গণতান্ত্রিক মন মানসিকতার মধ্যে পড়ে না। ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 55তম সীমান্ত সম্মেলন। 4 দিনে এই সম্মেলনে বিজিবির 14 সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফ এর 13 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবে। রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিজিবির জনসংযোগ বিভাগ। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো, সীমান্ত হত্যা, মাদকদ্রব্য এবং অস্ত্র পাচারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী 4টি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণেও আলোচনা হবে। আগামী 20 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সমাপ্তি হবে সীমান্ত সম্মেলনের। মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা বন্ধে শুধু তৌহিদি নয়, সব জনতার ব্যাপারে সজাগ থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি জানান, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না লাগলেও রোহিঙ্গারা যেন জাতীয় পরিচয়পত্র না পায় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বাংলাদেশ কোস্ট গার্ডের যাত্রা শুরু 1995 সালের 14 ফেব্রুয়ারি। রাজধানীর আগারগাঁয়ে বাহিনী সদর দপ্তরে 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি উপকূলের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় কোস্ট গার্ড দায়িত্ব পালন করে যাবে বলে আশা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হয়েছে। পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতার তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এই জন্য সবারই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে, আমাকে দেশকে ভালোবাসতে হবে। দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা গেলে সব সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক করেছেন। রোববার ওমানের রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এই বৈঠক হয়। এ সময় পারস্পরিক উদ্বেগ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর উপর জোর দেন। এছাড়া তিনি সার্কের স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন, সেই সাথে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন। এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে
অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বিমস্টেকের মতো বিষয় ছিল বলেও জানিয়েছেন তিনি। বাংলা একাডেমিতে ১৭৫ জন নিয়োগের দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায় ২০২২ সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফর্ম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেছে। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে ২টি মামলা করেছে দুদক। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বাঙালির জাতিসত্তা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেখানেও চলে ব্যাপক দুর্নীতি। প্রতিষ্ঠানটিতে ১৭৫ জন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পায় দুদক। দ্বিতীয় হলো, এই ধরনের অভিযোগ আমি নিজেও প্রচুর পেয়েছি, আমাকে প্রচুর লোক জানিয়েছে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে চিঠি দিয়ে। এর সূত্র ধরে সোমবার বাংলা একাডেমিতে অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় বিগত বছরে নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে নানা অনিয়ম খুঁজে পান দুদকের কর্মকর্তারা। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, ২০২২ সাল থেকে কর্মকর্তা কর্মচারী নিয়োগ থেকে অনিয়ম করে অর্ধ কোটি টাকা লুটপাট করেন তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যান্যরা। যতগুলো নিয়োগ হয়েছে তার 40-50% যারা অলরেডি এখানে রিক্রুটেড তারাই নিয়োগ পাচ্ছেন। তো এই বিষয়ে কোনো আর্থিক লেনদেন আছে কিনা, অনিয়ম আছে কিনা, এগুলো আমরা রেকর্ডপত্র বেস্ট চেক করে দেখব। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 7,39,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে অভিযান পরিচালনা করে ১৩৪ কোটি টাকার প্রকল্পের দুর্নীতি ও ১৫ কোটি টাকার কিট ক্রয়ে আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ২৫ ডিগ্রির কম তাপমাত্রায় এসি চালালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে একটি অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয়, অফিস, ব্যাংক, বাসাবাড়ি এবং মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। এছাড়া আগামী গ্রীষ্ম মৌসুমে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো যাবে না। যদি কেউ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কম তাপমাত্রায় এসি চালায়, তাহলে সেই প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানির খাতটাকে একটা সাস্টেনেবল বেসিসে নিয়ে আসতে চাই, যাতে অন্তত সামনে যারা আসবে, যারা সরকারে আসবেন, তারা আমাদের মতো দুর্ভোগ পথে না হয়। তা আপনি ওই যে সাইবেরিয়ার অনুভব নিয়ে আমরা কিন্তু করতে পারবো না। ওই রকম ঠান্ডা আমরা এফোর্ড করতে পারি না। স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগান নিয়ে আসছে নতুন ছাত্র সংগঠন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এই কথা জানান ছাত্ররা। তারা বলেন, এই সংগঠন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না, চলবে সদস্যদের টাকায়। ছাত্র অধিকার আদায় এবং দেশের জন্য কাজ করবে সংগঠনটি। জনমত যাচাই এবং সদস্য সংগ্রহের পর নতুন নামে আত্মপ্রকাশ করবে এই ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে, বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি, এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে মহানগরীতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
বিকেলে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন এবং মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। বলেন, পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। মোহাম্মদপুর এলাকায় ছিনতাই দমনে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, অচিরেই ছিনতাই বন্ধ হবে। আমাকে আমার মুখস্থ নেই আমার পরিসংখ্যান দেখি। হ্যাঁ, আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে। কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিক্যান্ট নেই। চিকিৎসা ভাতা, কর্মসংস্থান ও হটলাইন চালুর দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। দুপুরের পর থেকে গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করায় ব্যাপক যানজটের তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না বলে জানায় অবরোধকারীরা। কর্মে অক্ষম, একটা হচ্ছে কর্মে সক্ষম, এই দুইটাই মানে এটাই দাবি আর কি। আরেকটা আছে আপনার আইন প্রণয়ন, যেটা বলে মানে আমাদের অনেক হুমকি টুমকি দেয়, তো হুমকি টুমকি দেওয়ার জন্য যে ব্যবস্থা উচ্চতা ব্যবস্থা নেওয়া দরকার, ওই ব্যবস্থাগুলো নেওয়া। যারা ক্যাটাগরি করতে সেতে কোনো পূর্ণ কোনো কিছুই নাই, এই জন্য আমরা এই ক্যাটাগরি মানি না এবং এই জন্য আমরা রাস্তা নামছি। আসছে রমজানে ঢাকায় 117টি পয়েন্টে 70টি ট্রাকে চাল বিক্রি সহ 7 লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানালেন, 28 ফেব্রুয়ারি থেকে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে মুরগি এবং গরুর গোশত সহ কয়েকটি পণ্য বিক্রি করা হবে। আশিকুল আলম বিস্তারিত জানাবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, রমজানে ঢাকায় 117টি পয়েন্টে 70টি ট্রাকে 30 টাকা কেজিতে চাল বিক্রি করা হবে। 50 লক্ষ পরিবার সারা দেশে এই গেল 1.5-3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরও 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা ঈদ ইত্যাদি কেন্দ্র করে। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার 28 ফেব্রুয়ারি থেকে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে মুরগি ও গরুর গোশত সহ কয়েকটি পণ্য বিক্রি করার কথা জানান। সমুদ্রেরও একটা জলসীমায় একটা ব্যান পিরিয়ড হয়, যেটা নাকি 65 দিনের। ভারতের সাথে এবং অন্যান্য বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে এবার দেয়া হয়েছে 58 দিনের ব্যান পিরিয়ড। 15 এপ্রিল থেকে 11 জুন 58 দিনের ব্যান পিরিয়ড থাকবে। জেলা প্রশাসকদের সাথে কর আদায়, প্রবাসী আয়, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, করের আওতার বাইরে থাকা বিভিন্ন পেশাজীবীদের করের আওতায় আনতে হবে। অনেক ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দাও। ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝেন ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলোতে আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমরা নেটটা বাড়াই। মেগা প্রকল্পের তুলনায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ানো হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। রাজস্বটা যাতে আরো বিস্তৃত করতে পারি। আশিকুল আলম, RTV, ঢাকা। ই টিকেটিং ও কাউন্টার ভিত্তিক গোলাপী বাস প্রকল্প মালিক সমিতির অধীনে থাকলে তা মুখ থুবড়ে পড়বে বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। একটি কোম্পানির আদলে সরকারি বেসরকারি অংশীদারিত্বে রুট রেশনালাইজেশন পদ্ধতি ও করিডোর ভিত্তিক বাস চালুর প্রস্তাব সমিতির। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা রুজুর প্রজ্ঞাপন বাতিল করায় বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। আগের বাস, আগের সব মাল, কিন্তু উপরে শুধুমাত্র লিপস্টিক লাগিয়ে গোলাপি রং ধারণ করা হয়েছে। বিআরটি এর কাছে অসহায়ের মতো ধর্ণা দিয়েছি, ট্রাফিক বিভাগের কাছে ধর্ণা দিয়েছি, আমি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছি। কাউকে এই ব্যাপারে মাথা কামাতে আমি দেখছি না।
আমরা বিআরটিসির নেতৃত্বে, ডিটিসি এর নেতৃত্বে আমরা এই কাজটি করতে পারি। এই কাজটি আবার মালিক সমিতিকে কেন দায়িত্ব দেওয়া হলো, কারা দায়িত্ব দিয়েছেন? আমি কারো অনুমোদন পাইনি। বান্দরবানের লামা উপজেলার রাবার বাগান থেকে অপহৃত ২৬ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। আর এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার পরই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ উদ্ধার অভিযানে নামে। আর এর আগে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে তাদেরকে অপহরণ করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এদিকে শ্রমিকদের অপহরণের ঘটনায় রাবার, তামাক গাছ, পাথর, বাঁশ শ্রমিক সহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় ডাক পায়নি ইউক্রেন। কিয়েভ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এই উপলক্ষে সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ক্রেমলিনের জ্যেষ্ঠ এক উপদেষ্টাকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলক জানিয়েছেন, সোমবার সৌদি আরবের আলোচনায় অংশ নেবে কিয়েভ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আলোচনায় বাদ পড়েছেন ইউরোপীয় নেতারাও। তাই আজ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইউরোপের নেতাদের পৃথক বৈঠকের ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। খেলার খবর। রাজধানীতে শুরু হয়েছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। জাতীয় স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথম দিনেই হয়েছে প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট, যেখানে 10.61 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছেন নৌবাহিনীর ইসমাইল এবং দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। 12.15 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হওয়া শিরিনের এটি টানা 16তম বারের মতো দেশের সেরা হওয়ার রেকর্ড। সেরা হওয়া দুজনেরই এবার চোখ এসএ গেমসে পদক জেতা। একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। আমি আমার জায়গা থেকে ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আমি আজকে বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুত মানব হওয়ার জন্য আমি টানা 7 মাস ট্রেনিং করছি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।